শেখ হাসিনার মতো এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার, মানবে না বিএনপি। নির্বাচন পেছালে ব্যর্থ রাষ্ট্র হবে বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। এইবার যদি নির্বাচনটা পিছায় যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬শে নির্বাচন নয়, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। গণভোট সহ ৫ দাবিতে সমমনা ৮ দলের সমাবেশ। ২৬শে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। ৩ থেকে ৪ দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। সীমানা নিয়ে মামলায় পেছাতে পারে তফসিল, ইঙ্গিত ইসি সচিবের। বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় আটক অর্ধশত, জড়িত আওয়ামী লীগ। ১৩ নভেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার, রাস্তার পাশে পেট্রোল বিক্রি বন্ধ। এবং দিল্লির পর ইসলামাবাদে বোমা হামলা, নিহত ১২। ভারতকে দুষলেন পাক প্রধানমন্ত্রী। লালকেল্লার বিস্ফোরণের কারণ জানলেও সন্দেহভাজন কাশ্মীরি চিকিৎসক। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে গুলশানে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানতে বাধ্য নয় বিএনপি সহ স্বাক্ষরকারী দলগুলো। তবে সরকার ডাকলে আলোচনায় রাজি দলটি। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চলমান বিরোধ মিটিয়ে সমঝোতায় আসতে অন্তর্বর্তী সরকারকে দেয়া ৭ দিনের সময়ও ফুরিয়েছে। তবে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এদিকে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর পথে হাঁটছে সরকার। এমন প্রেক্ষিতে মঙ্গলবার বিএনপি নিজেদের অনড় অবস্থা আবারও জানান দিল। বিকেলে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির উপর অসাংবিধানিকভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এ সময় ঐক্যমত্যের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি। এই সিদ্ধান্ত দিতে হবে, ওই সিদ্ধান্ত দিতে হবে, এটা না দিলে এটা হবে, সেটা না দিলে এটা হবে, নাইলে রাস্তায় নামবো, কর্মসূচি দেব। এদের কি গণতন্ত্রে বিশ্বাস করে? এরা মনে হয় আপনাদের এরা গণতন্ত্রে বিশ্বাস করে? তাইলে শেখ হাসিনাকে বিতাড়িত করার পিছনে এত ত্যাগ আমরা কি জন্য করেছি? বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেওয়া। এদিকে সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো কিছু চাপিয়ে দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি সহ স্বাক্ষরকারী দলগুলো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। ব্রিফিংয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নোট অফ ডিসেন্ট সহ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে সম্মত বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম, সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়।
একই দিনে ঠাকুরগাঁয়ে সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। দিনের শেষে মতবিনিময় সভায় মোহাম্মদপুর ইউনিয়নে মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না। জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। একটি দল ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না। গণভোটের পর ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পুরানা পল্টনে ৮ দলের সমাবেশে কথা বলেন তিনি। সরকার সরল ভাষায় দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই সনদের ভিত্তি ছাড়া ২৬-এর নির্বাচন অবৈধ। আরও জানাচ্ছেন ওমর ফারুক। ৫ দফা দাবি বাস্তবায়নে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮ দলের এই সমাবেশ, যেখানে ফের গণভোট সহ ৫ দফা দাবিতে নিজেদের অনর অবস্থানের কথাই তুলে ধরলেন শীর্ষ নেতারা। মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থান থেকে রাজধানীর পল্টন মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন ৮ দলের নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগজে সনদ নয়, আগামী দিনের বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চান তারা। ৮ দলের শান্তিপ্রিয় ভাষা সরকার বুঝতে ব্যর্থ হলে কঠোর ভাষা প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালের নির্বাচনের কোনো সুযোগ নেই। দাবি আদায়ে হিমালয়ের মতো অনড় থাকার প্রত্যয় জানান তিনি। ২৬-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এ সময় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন অবৈধ। এ সময় কোন আইনে ২০২৬ সালের জাতীয় নির্বাচন হবে সেই ব্যাখ্যাও সরকারের কাছে জানতে চান চরমোনাই পীর। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে তারা পালাবার পথ পাবে না। দাবি আদায়ে আরো বড় কর্মসূচির ঘোষণাও দেন ৮ দলের নেতারা। ওমর ফারুক, এখন, ঢাকা। যারা সংস্কারের পক্ষে নেই তাদের সাথে কোনো জোট নয় বলে সাফ জানালেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংস্কারের পক্ষের শক্তিগুলো এনসিপির সাথে আসতে চাইলে তাদের নিয়ে জোট হতে পারে। দুপুরে নারায়ণগঞ্জের চাষারা জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে উদ্বোধন শেষে তিনি একথা বলেন। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে এনসিপি সবসময় ছাড় দিয়ে আসছে বলেও জানান তিনি। দলটির নির্বাচনের প্রার্থীর বিষয়ে হাসনাত বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। গত 2 দিনের কার্যক্রমে সেটি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।
এই যে আগুন সন্ত্রাস জ্বালাপোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার, কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। এ সময় তিনি আশা করে বলেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দলগুলো মেনে নেবে। দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবেন। বাগেরহাট 4 আসন নিয়ে আদালতের রায়ের বিষয়ে ইসি আপিল করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। রায়ের কপি হাতে পেলে সিদ্ধান্ত নেবে কমিশন। কয়েকটি আসনের সীমানা সংক্রান্ত জটিলতায় তফসিল ঘোষণা পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছেন ইসি সচিব। বিকালে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে কথা জানান। সোমবার প্রকাশিত দল ও প্রার্থীর আচরণবিধিতে প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষিদ্ধ, প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়েছে। পরিবেশ বান্ধব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে আগামী 13 নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে, যেখানে আচরণবিধি সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে। সচিব জানান, নির্বাচনের আইন শৃঙ্খলার অগ্রগতি নিয়ে চলতি মাসের শেষের দিকে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভা করবে ইসি। গণভোটের বিষয়ে ইসির কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি উল্লেখ করে ইসি সচিব বলেন, এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখনো পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি। মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই, কারণ অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন, না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না। তারপরে তো রিট হয়েছে, এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব। দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ককটেল হামলার ঘটনায় এখন পর্যন্ত 1/2 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বলেন, আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। ডিএমপি কমিশনার আরও জানান, শেখ হাসিনার মামলার দিন ধার্য করাকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন মেজবা আতিক লগ্ন। কয়েকদিন ধরে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ। 2 দিন ধরে ঘটছে বাসে অগ্নিসংযোগের ঘটনা। গভীর রাত, ভোর কিংবা দিনে দুপুরে এভাবে যাত্রীবাহী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিচ্ছে কে বা কারা। এবং এটি এমন এক সময় ঘটছে যখন 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য কেন্দ্র করে লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। মামলার দিন ধার্য করাকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জাতীয় ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুপুরে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, চলতি মাসে ঢাকা মহানগরে 17টি স্থানে ককটেল হামলা হয়েছে, আর মামলা হয়েছে 17টি। এসব মামলায় 24 ঘন্টায় 50 জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। যে ধরনের নাশকতার কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী। 13 নভেম্বর ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার। 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে
খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে। সচিবালয়ে নিয়মিত আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও গুরুত্ব পায় নিরাপত্তা ইস্যু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে উপদেষ্টা জানান, আগুন দেওয়া দুষ্কৃতিকারীদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীর প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এইগুলির ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন। এদিকে কুমিল্লার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচাল করতেই দেশে জ্বালাও পোড়াও শুরু করেছে আওয়ামী লীগ। আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল। হোসেন জাহিদ, এখন, ঢাকা। সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও ততূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 3.5 মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকবে। ফৌজদারি কার্যবিধি মেনে সারা দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর বেশ কয়েক দফায় 60 দিন করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচন শেষ হওয়ার অন্তত 15 দিন পরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সারা দেশের মতো চট্টগ্রামেও সড়কে নজরদারি ও টহল বাড়িয়েছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে পুলিশের মোটরসাইকেল টিম। বিস্তারিত জানাতে নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন বর্তমান পরিস্থিতিতে পুলিশি টহল বাড়ানোর ব্যাপারটিকে নগরবাসী কিভাবে দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জানাবেন। স্বামী, আপনি জানেন যে দেশ জুড়ে এরই মধ্যে বিভিন্ন জায়গাতে যানবাহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পক্ষ থেকে ঝটিকা মিছিলের খবর আসছে, এবং তারই প্রেক্ষিতে চট্টগ্রাম যেহেতু বন্দর নগরী এবং বাণিজ্যিক রাজধানী, সেই জায়গাটিতে চট্টগ্রাম শহরের গুরুত্ব কিন্তু অনেক। সেই বিবেচনায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে নগরীর যে এন্ট্রি পয়েন্টগুলো বা প্রবেশ মুখ যেগুলো রয়েছে, সেখানে যেই স্থায়ী চেকপোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে বালুচরা, সিটি গেট, কাপ্তাই রাস্তার মাথা, মজ্জার টেক সহ চট্টগ্রাম নগরীতে প্রবেশের যে সকল জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশের যে স্থায়ী চেকপোস্ট সেখানে তাদের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, এবং একই সাথে অস্থায়ীভাবে কিন্তু নগরীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, যেখানে জনবহুল এলাকা রয়েছে এবং সেই সাথে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেই সকল জায়গাগুলোতেও কিন্তু পুলিশের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জোরে সোরে। আমরা রয়েছি বারিক বিল্ডিং মোড়, যেটি বন্দর সংলগ্ন একটি এলাকা, এবং এই এলাকাটিতে কিন্তু আজকেই সিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে আগামীকাল থেকে আগামী 1 মাসের জন্য অর্থাৎ 12 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই এলাকাটিতে, বন্দর এলাকাটিতে যে কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক কিংবা যে কোনো ধরনের শ্রমিক সভা বা পথসভা সহ যে কোনো ধরনের সভা সমাবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং এখানেও আমরা দেখেছি পুলিশ সদস্যরা চেকপোস্ট বসিয়ে তারা তল্লাশি করছেন। বিশেষ করে সন্দেহভাজন যে সকল যানবাহনগুলো রয়েছে বা যে সকল যানবাহনে চড়ে নাশকতাকারীরা নাশকতা করতে পারে, সেই ধরনের সন্দেহভাজন যানবাহন, বিশেষ করে সিএনজি, মোটরসাইকেল, এই যানবাহনগুলোতে কিন্তু পুলিশের পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে এবং সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন, বিশেষ করে যানবাহনে কোনো ধরনের অবৈধ কিছু পরিবহন করা হচ্ছে কিনা, এবং একই সাথে যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা বোঝার চেষ্টা করছেন যে তারা আসলে কি কারণে বের হয়েছিলেন, কিংবা তাদের তল্লাশি করে
কোনো ধরনের অবৈধ কিছু আছে কিনা, যারা বহন করছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেমন আজকের কথা যদি বলি, আজকেও কিন্তু ভোরে চট্টগ্রামের সিআরবি এলাকাতে একটি মিছিল বের করে নিষিদ্ধ ছাত্র সংগঠন, এবং সেই জায়গা থেকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বেচ্ছাসেবক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না, এবং আগামী 13 তারিখকে কেন্দ্র করেও কিন্তু যে নাশকতাকারীরা যদি কোনো ধরনের অপতৎপরতা চালাতে চায়, সেই অপতৎপরতা যাতে সফল না হয় সেজন্য কিন্তু মাঠে পুলিশের কার্যক্রম বাড়ানো হয়েছে। শাম্মী, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সারা দেশের মতো চট্টগ্রামেও সড়কে নজরদারি ও টহল বাড়িয়েছে পুলিশ। সে খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহমেদ সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বেলা ১:৩০টার পরে সহকর্মীরা ঘরের দরজা ভেঙে সাব্বিরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয় মরদেহ। এদিকে এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নিহতের পরিবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা তা জানা যাবে ২০ নভেম্বর। দীর্ঘ আপিল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেন প্রধান বিচারপতি। শুনানিতে বিএনপি জামায়াত সহ সব পক্ষেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে এবং পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে মত দেন। আর অ্যাটর্নি জেনারেল বলছেন, গণতন্ত্র মজবুত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই। আরও জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। বিএনপি জামায়াত রাষ্ট্রপক্ষ সহ সব আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকেই এক গভীর সংকটে ফেলে দেয় সাবেক প্রধান বিচারপতি এভিএম খায়রুল হক। এরপর টানা ৩টি নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি জামায়াত সহ একাধিক পক্ষ। 10 কার্যদিবসের শুনানি শেষে মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। ওই পিটিশনের উপরে শুনানি হয়েছে এবং বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। শুনানিতে সব পক্ষই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার দাবি জানান। বর্তমান যে সরকার কার্যকর আছেন আর তত্ত্বাবধায়ক সরকারের রায়ের ভিত্তিতে যা পুনরুজ্জীবিত হবে, এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের বিধান প্রযোজ্য হবে না। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। মঙ্গলবারের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র মজবুত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই। দীর্ঘ আপিল শুনানিতে সব পক্ষের বক্তব্যেই এই বিষয়টি উঠে এসেছে। যে সার্কামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন, এটা ওনাদের ব্যাপার। সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজিত হয়। এই সরকারের অধীনে হওয়া 3টি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক রায়ের আলোকে এ ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। আনা হয় সংবিধানের 15দশ সংশোধনী। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরের সদস্যদের আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এজন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের উপর জোর দেন তিনি। খুলনায় আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান। এ সময় আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল
ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জাহানাবাদ সেনানিবাসের জিওসি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে 30তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP30। এবারের আয়োজনে বাংলাদেশ সহ অন্তত 150টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনের জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়াই না করে সহযোগিতার ভিত্তিতে সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে অংশ নিয়ে COP30-র প্রেসিডেন্ট অ্যান্দ্রে দো লাগো জানান, বৈজ্ঞানিক মতামতের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের একত্রিত করে কাজ করবে COP। অন্যদিকে সংকট সমাধানে যারা ভূমিকা রাখছে না তাদের প্রতি নিন্দা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি শুধু ভবিষ্যৎ নয়, বর্তমান বিশ্বের জন্য এটি উদ্বেগের কারণ বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিরোধী অবস্থানের কারণে এবারের সম্মেলনে অংশ নেয়নি কোনো মার্কিন প্রতিনিধি। প্রায় 2 সপ্তাহ ধরে চলবে এবারের COP সম্মেলন। অ্যামাজনের সবুজে ঘেরা শহর বেলেমের এই আয়োজনে অংশ নিয়েছেন 12,000-এরও বেশি পরিবেশ কর্মী। ব্যাংক ঋণ নিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। ভুয়া ব্যাংক হিসেবে খুলে 31,69,00,000 টাকা আত্মসাতের অভিযোগে 19 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে দুদক। মঙ্গলবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। মহাপরিচালক বলেন, 4টি মামলার 2টিতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামালকে আসামি করা হয়েছে। এছাড়া তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরী ও ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে 4টি মামলার প্রত্যেকটিতে এবং বোন রোকসানা জামান চৌধুরীকে 2টি মামলায় আসামি করা হয়েছে। জনাব বশির আহমদ, সদস্য এক্সিকিউটিভ কমিটি অফ ইউসিবিএল বোর্ড ও সাবেক পরিচালক ইউসিবিএল, জনাব আনিসুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি অফ ইউসিবিএল বোর্ড অ্যান্ড সাবেক পরিচালক ইউসিবিএল ব্যাংক, জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার স্ত্রী রুকমিলা জামান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় 4টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হয় এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির 29তম কংগ্রেসের 2য় দিনের অধিবেশন শেষ হয়েছে। মঙ্গলবার সকালে ম্যানিলার SMX কনভেনশন হলে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বুথে ভিড় করেন বাংলাদেশের চিকিৎসকরা। মঙ্গলবার নতুন ফুসফুসের রোগ পরীক্ষার সার্বজনীন পদ্ধতি ও চিকিৎসা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শ্বাসকষ্টে ভুগতে থাকা কোটি রোগীর সমস্যা নির্ণয় ও সমাধানের নতুন পদ্ধতিতে বাংলাদেশ দ্রুত চালু করার আগ্রহ প্রকাশ করেন লাং ফাউন্ডেশনের নেতারা। এবার লাং ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ডাক্তার আব্দুস শাকুর খান অ্যাজমা এবং জয়েন্ট সেক্রেটারি ডাক্তার কাজী বেন নূর রেসপিরেটরি ইনফেকশন নন টিভি অ্যাসেম্বলির হেড ইলেক্ট হিসেবে মনোনয়ন পেয়েছেন। আগামী বছর দেশের শীর্ষ এই 2 বক্ষব্যাধি বিশেষজ্ঞ অফিসিয়ালি দায়িত্ব নেবেন। বক্ষব্যাধির চিকিৎসা সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত ও নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হওয়ায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার আলী হোসেন। অকুপেশনাল লাং ডিজিজ নিয়ে আমরা একটা জিনিস আসলাম যে অকুপেশনাল লাং ডিজিজের জন্য যে আমরা জানি অ্যাজমার মতো রোগ, সিওপিডির মতো রোগ এবং আইএলডির মতো রোগ এই অকুপেশনাল লাং ডিজিজ থেকে হচ্ছে। ধরনটা হচ্ছে যে যখন সে দূষিত বায়ু সে ইনহেল করতেছে সেই ক্ষেত্রে তার অ্যাজমার প্রকোপটা বাড়তেছে, যাদের কাছে সাবক্লিনিক্যাল অবস্থায় ছিল ওটা এক্সাজারবেশন হচ্ছে। মানে সিওপিডি আমরা জানি সিওপিডি স্মোক ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ফর ডেভেলপমেন্ট অফ সিওপিডি।
বাট বায়ু দূষণও অকুপেশনও যে সিবিডি করতে পারে, এটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা আজকে হয়েছে। ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, আর প্রতিরক্ষা মন্ত্রী আঙুল তুলেছেন আফগানিস্তানের দিকে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জড়িতদের দ্রুত শনাক্তের আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। হামলায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অন্তত 27 জন। হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কেউ, আরও জানাচ্ছেন তানফির জনি। দুপুর 1টার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের সামনে হুট করে বিকট শব্দে বিস্ফোরণ। মুহূর্তেই গোটা আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দিকবিদিক ছুটোছুটি শুরু করেন আশপাশের মানুষ। কিছুক্ষণ বাদেই বেশ কয়েকটি গাড়িতে আগুন চলতে থাকে। আদালতের ফটকের সামনেই পড়ে থাকতে দেখা যায় ছিন্ন ভিন্ন মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণটি ছিল ভয়াবহ। এক জোরদার धमाके की आवाज आई है, बहुत बड़ा ब्लास्ट हुआ है और मुड़ के देखा तो बस आग ही आग थी और पार्ट्स ऑफ बॉडी थे बिखरे पड़े, डेड बॉडीज थी। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এটিকে আত্মঘাতী হামলা বলেও বর্ণনা করেন তিনি। बिल्कुल अपोजिट जाके खड़ा रहे और देखता रहे मुख्तलिफ एंगल से कि किस तरह अंदर जाऊं। तो आपको पता है यहाँ पे कचहरी में हर बंदा जो जाता है उसकी चेकिंग होती है, तो उस लिहाज से वो अंदर नहीं जा सका, तो उसने फिर अपना नेक्स्ट टारगेट जो है वो पुलिस की गाड़ी को बनाया है। এদিকে ইসলামাবাদে হামলার জন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এক্সপার্ট তাই ভারতের এই ধরনের ষড়যন্ত্রের প্রতি নিন্দা জানাতে বিশ্ববাসীর প্রতি আহ্বানও জানান শেহবাজ শরীফ। সন্ত্রাসবাদের অভিশাপ দূর না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। অন্যদিকে অপর এক এক্সপার্ট তাই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পাকিস্তান যুদ্ধ অবস্থায় রয়েছে, কোনোভাবেই কাবুলের শাসকদের সফল হতে দেয়া হবে না। পাকিস্তান প্রতিটি ঘটনার প্রতিশোধ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আদালত চত্বরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ঘটনাস্থলে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। বিস্ফোরণে পুড়ে যাওয়া গাড়ি থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্ফোরণের সম্ভাব্য কারণ আমলে নিয়েই চলছে তদন্ত, যদিও হামলার দায় এখনও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের 20 সদস্যকে হত্যার কয়েক ঘণ্টা পরই ইসলামাবাদে হামলার ঘটনা ঘটল। পাকিস্তান আফগানিস্তান তৃতীয় দফার শান্তি আলোচনাও ভেস্তে যায়। এছাড়া একদিন আগেই ভারতের নয়াদিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা নিয়ে অস্থিরতা চলছে গোটা অঞ্চলে। তানভীর জনি, এখন বিশ্ব। এদিকে দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহতের একদিন পরও জানা যায়নি এটি আত্মঘাতী হামলা নাকি নিছকই বিস্ফোরণ, যদিও এরই মধ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় প্রধান বিরোধী দল কংগ্রেসের তোপের মুখে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থাকে। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনার পর একের পর এক বেরিয়ে আসছে নতুন সিসিটিভি ফুটেজ। এই ছবিতে দেখা যাচ্ছে বোমা বিস্ফোরণের মিনিট কয়েক আগেও স্বাভাবিক ভিড় ছিল এলাকা জুড়ে। বিকট শব্দের পরই হুড়োহুড়ি শুরু হয়ে যায় পথচারীদের মধ্যে। বুঝতে বাকি রইল না আবারও বড় কোনো দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুঘল আমলের ঐতিহাসিক এই জায়গাটি। ঘটনার সূত্রপাত স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:52 দিল্লির লালকেল্লার অদূরে ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় সাদা রঙের একটি হুন্দাই i20 গাড়ি। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে এসে আচমকাই বিস্ফোরণ আর বেশ কয়েকজনের প্রাণহানি। পরে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লালকেল্লার পার্কিং লটে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিল গাড়িটি। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গাড়ির ভেতরে থাকা সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে ওই হুন্দাই গাড়ির মালিক ও সম্ভাব্য আত্মঘাতী হামলাকারী একজন চিকিৎসক, যার সাথে ফরিদাবাদের সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পর্ক আছে। এছাড়াও ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত তিনি কাশ্মীরি চিকিৎসক সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনা 24 ঘন্টা পেরোলেও ভারত সরকারের পক্ষ থেকে এখনো বিষয়টি পরিষ্কার করে বলা হয়নি এটি আত্মঘাতী বোমা হামলা নাকি নিছক বিস্ফোরণ। ফরেনসিক দলের তদন্তের পরও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও মেলেনি কোনো ধরনের মন্তব্য, যদিও এরই মধ্যে ঘটনা তদন্তের ভার দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর কাছে। দিল্লির এই ঘটনাকে ষড়যন্ত্র বলছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তার।
इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেহভাজন প্রত্যেককে খুঁজে বের করার নির্দেশ তার। এই ঘটনায় ক্ষমতাসীনদের তোপের মুখে ফেলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। দ্রুত ঘটনার সঠিক কারণ বের করতে সরকারের প্রতি আহ্বান তার। দিল্লির এই ঘটনার শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। শেখ হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার, মানবে না বিএনপি। নির্বাচন পেছালে ব্যর্থ রাষ্ট্র হবে বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। এবার যদি নির্বাচনটা পিছায় যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬শে নির্বাচন নয়, হুঁশিয়ারি জামায়াত আমিরের। গণভোট সহ ৫ দাবিতে সমমনা ৮ দলের সমাবেশ। ২৬শে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। ৩ থেকে ৪ দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। সীমানা নিয়ে মামলায় পেছাতে পারে তফসিল, ইঙ্গিত ইসি সচিবের। বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় আটক অর্ধশত, জড়িত আওয়ামী লীগ। ১৩ নভেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার, রাস্তার পাশে পেট্রোল বিক্রি বন্ধ। এবং দিল্লির পর ইসলামাবাদে বোমা হামলা, নিহত ১২। ভারতকে দুষলেন পাক প্রধানমন্ত্রী। লালকেল্লার বিস্ফোরণের কারণ না জানলেও সন্দেহভাজন কাশ্মীরি চিকিৎসক। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।